আমাদের যে কে একটা রেস্ট্রিকশন হওয়া দরকার যে সরকার প্রধান কতবারের জন্য একজনে হতে পারবে, এটা রেস্ট্রিকশন দরকার। আর একটা হলো যে পাওয়ার ব্যালেন্সটা করা দরকার, যে সরকার প্রধান এবং রাষ্ট্রপ্রধানের মধ্যে একটা পাওয়ার ব্যালেন্স হওয়া দরকার। আর একটা হলো যে ফ্লোর ক্রসিং, এটা একটা রেস্ট্রিকটিভ ওয়েতে একটা ফ্লোর ক্রসিং এর ব্যবস্থা থাকা দরকার। তা না হলে নিজে যে পার্টির যে পার্লামেন্টারিয়ান, সে পার্লামেন্টারিয়ানদের তারা নিজেরাই কি হয়ে যায়, মানে তাদের রোলটা খুব মানে মানে থাকে না, মানে যেটা বলছে যে হ্যাঁ তাদের ইম্পর্টেন্স থাকে না, কারণ সেই পার্টির প্রধান যেটা বলে সেইটাই হয়ে যায়। হ্যাঁ, এইটারও একটা পরিবর্তন আসা দরকার আর কি। আর একটা হলো যে ক্ষমতা, আর একটা যে আপনার পার্সেন্টেজ, ভোটের একটা পার্সেন্টেজ, সেটা হলো যে কত পার্সেন্ট ভোট পেলে একজনকে উইনিং ডিক্লারেশন করা যাবে টোটাল ভোটের। এইটা যেমন অনেকেই এই নির্বাচন দেখা যায় যে আসলে জামানত হারাতো, তাকেও কি করেছে, নির্বাচিত করেছে। এটা একটা বিষয় আছে এখানে। এখন এটা আলাদাভাবে আইন তৈরি করেও করা যায়, প্যারালালি আইন তৈরি করে এটা করা যায়। আর একটা জিনিস হলো যেটা বলছিলাম যে না ভোটের সিস্টেমটা চালু করা যায় কিনা, কারণ একজন ক্যান্ডিডেট কতটা হা ভোট পেয়েছে এবং কতটা না ভোট পেয়েছে, এগুলো করা যায়। এই একটা নির্বাচনকে ফ্রি এবং ফেয়ার এবং গ্রহণযোগ্য। আর একটা হলো যে আমাদের দেশের এখন প্রেক্ষাপটে আমি বলতে পারি যে যারা নির্বাচনের প্রতিনিধি হবে তাদের শিক্ষাগত যোগ্যতা, এটি একটু খুব ইম্পর্টেন্ট বিষয়। কারণ এই কনস্টিটিউশন শুধু হাতে করে নিয়ে এবং পার্লামেন্টের প্রসিডিউর শুধু হাতে করে নিয়ে পার্লামেন্টে ঢোকাই যথেষ্ট নয়। এই কনস্টিটিউশনের আর্টিকেলসগুলো অ্যাটলিস্ট বাংলা এবং ইংরেজিতে যদি সম্যক ধারণা না থাকে, এবং তাহলে কিন্তু একজন পার্লামেন্টারিয়ান কনস্টিটিউশনের ব্যাপারে অথবা প্রসিডিউরের কোনো পার্লামেন্টের কোনো প্রসিডিউরের ব্যাপারে নিজের ভয়েস রেজ করতে পারে না, বুঝতে পারছেন না? আর পার্লামেন্টের আর্গুমেন্ট যেগুলো আছে, হ্যাঁ, এগুলো সে করতে পারে না। অতএব শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রেও আমি মনে করি এটি যাচাই করা দরকার, এইভাবে সংশোধনে আনা দরকার। হ্যাঁ, শিক্ষিত মানুষ যাতে পার্লামেন্টারিয়ান হয়। আমি ওই প্রশ্নে যাব না যে কত পার্সেন্ট এর মধ্যে থেকে হতে হবে, কত পার্সেন্ট এই পেশাজীবীদের মধ্যে হতে হবে, এই প্রশ্নে যাব না। এটা হয়তো পলিটিক্যাল পার্টির কাছ থেকে আসতে পারে, দ্বিকক্ষ বিশিষ্ট, এটা পলিটিক্যাল পার্টির কথা। কিন্তু অ্যাটলিস্ট আমি মনে করি একজন পার্লামেন্টারিয়ান হওয়ার জন্য আইন ল মেকিং বডি তো পার্লামেন্ট, অতএব তার এতটুকু যোগ্যতা থাকা দরকার যে ল পয়েন্ট বোঝা, কনস্টিটিউশন বোঝা, ল পয়েন্ট বোঝার যোগ্যতা সম্পন্ন। অতএব যে সার্টিফিকেটটা সেটাকে কভার করার মতন মনে করা হয় সেটি তার জন্য কি হওয়া উচিত, বাধ্যবাধকভাবে কোয়ালিফিকেশন হওয়া উচিত। আমরা যেমন বলছি যে সংবিধানের প্রিএম্বলের মধ্যে আমাদের 71-এর মার্টিয়ার্সদেরকে তাদেরকে রেসপেক্ট করা হয়েছে, মানে তাদের স্মরণ বলছে এখানে যে একটা ওয়ার অফ লিবারেশন, হ্যাঁ, যারা ওয়ার অফ লিবারেশনের মাধ্যমে আমরা এটার সংবিধানটা পেয়েছি, তাই না? কিন্তু আমরা বর্তমান যে অবস্থাতে যে পরিবর্তিত এই যে ইউনিক সিচুয়েশনটা তৈরি হয়েছে, সেটা কিন্তু 15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত অসংখ্য মানুষের মানে ছাত্র জনতার আত্মত্যাগ এবং তাদের রক্তের বিনিময়ে একটি মানে অবস্থা তৈরি হয়েছে। তাহলে কেন না বর্তমান পরিস্থিতিতে তাদের এই বিষয়টি, সংবিধানের আত্মত্যাগের বিষয়টি এই সংবিধানের প্রিএম্বুলার ওয়ার্ডস এর মধ্যে, কারণ একটা ফিলোসফিক্যাল চেঞ্জ এসছে এখানে, তাই না? এই ফিলোসফিক্যাল চেঞ্জের বিষয়টি, এই ফিলোসফিটা কেন এখানে ধারণ করা হবে না? এই জন্য আমাদের সংবিধানে এই প্রিএম্বুলার ওয়ার্ডস এর মধ্যেও আমরা এদের আত্মত্যাগের কথা এখানে আসবে, এই স্পিরিটটা আসবে এখানে। তারপরে আমাদের সংবিধানের মূলনীতি, আমরা দেখি সংবিধানের মূলনীতি যেটা আর্টিকেল 8-এর মধ্যে যেটা আছে আর কি, 4টে মূলনীতি যেখানে। এখন দেখেন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এইখানে যে রিফ্লেকশন, আগে আমরা কি রিফ্লেক্টেড হতে দেখি? আগে আমরা রিফ্লেক্টেড হতে দেখি একটি সংবিধান যারা মুক্তিযুদ্ধের সময় নেতৃত্ব দিয়েছে তাদের দলীয় আদর্শের মধ্যেই মূলনীতিগুলো ছিল। সেই দলীয় আদর্শটাই
মূলনীতিতে রিফ্লেক্টেড হয়েছে অনেকটাই। আর এখন যারা করেছে এদের কোনো স্পেসিফিক দলীয় আদর্শ নেই, তাই না? এরা এদের তাহলে জনগণের আদর্শ যেটা, তার বৈষম্য, তাদের যে কনসেপ্ট যেটা, তাহলে এইখানে মূলনীতিগুলো তাদের ইচ্ছা অনুসারে চেঞ্জ হওয়ার সময়ের দাবি।